আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম গিয়ে যে রান্নাটা আমি করেছিলাম সেই রেসিপি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও শ্বশুরবাড়িতে এটি আমার সেকেন্ড রান্না, প্রথম রান্নাটি ছিল স্কুইড বা কালামারির একটি রেসিপি। ওটা নিয়েও একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছ ভুনা রেসিপি। তার জন্য এখানে একটি বড় সাইজের রূপচাঁদা মাছ কেটে ধুয়ে ভালোমতো পরিষ্কার করে নিয়েছি। যদিও এই কাজটি করতে আমার ননাস অর্থাৎ আমার হাজবেন্ডের বড় বোন আমাকে হেল্প করেছিল। আপু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর আজকে রান্নাটা আমার শাশুড়ি মা এবং আপু যেভাবে শিখিয়ে দিয়েছিল ওভাবেই করার চেষ্টা করেছি। মা এবং আপু দুজনেই খুব ভালো রাঁধুনি। বিশেষ করে আমার শাশুড়ি মা, উনি যাই রান্না করেন না কেন তাই খেতে অনেক বেশি মজার হয়। তার জন্য আমি এখন থেকে শাশুড়ি মায়ের রান্নার সিস্টেমটা ফলো করার চেষ্টা করছি। জানি না আমি কতটুকু পারবো, তবে আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ একদিন আমি আমার শাশুড়ি মায়ের মতো পাকা রাঁধুনি হব। কথা বলতে বলতে আমি সব ধরনের মশলা একটি বাটিতে নিয়ে নিয়েছি। এর পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। কেননা রূপচাঁদা মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয়। তারপর তেলটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত রসুন কুয়ো। এবার এগুলোকে নেড়েচেড়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম দুটো এলাচ, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি আর একটার মতো তেজপাতা। এগুলোকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটি স্মেল বেরিয়ে আসা পর্যন্ত, আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত। এবার যে বাটিতে মশলাগুলো নিয়েছিলাম ওই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ওই মশলাটা পুরোটা এখানে ঢেলে দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে এখন ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা ওপরে ভেসে ওঠে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার হচ্ছে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন শুধু মাছগুলোই দিয়ে দিচ্ছি, মাছের ডিমটা কিছুক্ষণ পরে দেব। কেননা ডিমটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, আর ডিমটা আগে দিলে নেড়েচেড়ে দেওয়ার সময় ভেঙে যেতে পারে। তো মাছগুলো দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিলাম 5 মিনিট পর। এ পর্যায়ে মাছটাকে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এবার যে মাছের ডিমটা ছিল ওই ডিমটাও এখন দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আবারও কুক করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন এখানে আমি 3টার মতো কাঁচামরিচ হালকা একটু ফাটিয়ে নিয়েছি, ওগুলো এখন দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর হাফ চামচ দিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের হাতে বানানো স্পেশাল একটি মশলা। আমি নিজেও জানি না এটা কিভাবে বানিয়েছে, তবে তরকারিতে এটি দেওয়ার ফলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। আমি পরবর্তীতে মার কাছ থেকে রেসিপিটি জেনে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকনা ছাড়াই আরো 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো এখন আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চুলাটাকে অফ করে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর এই পর্যায়ে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য ভিডিওটি ভালো আসেনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আরেকটি কথা না বললেই নয়, বিয়ের আগে কখনো কল্পনাও করতে পারিনি যে শ্বশুর বাড়িতে গিয়েও এই রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে পারবো। শ্বশুর বাড়িতে আসার পর আপু এবং মা প্রথম যেদিন আমাকে রান্নার ভিডিওর কথা বললেন সেদিন আমি কি যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। জানি না মা এবং আপু ভিডিওটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন আপনাদের দুজনকেই অনেক বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট, কেয়ার এবং ভালোবাসা দেওয়ার জন্য। আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদাটা রাখতে পারি। আর এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।